নমস্কার বন্ধুরা, আজকের আমরা মাধ্যমিকের কোষে দেখি 4 এই অধ্যায়ের বেশ কতগুলি অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো চলো বন্ধুরা শুরু করা যাক। একের দাগে কি বলছে দেখো, বলছে আমরা পরিবেশের 4টি আয়তঘনাকার এবং 4টি ঘনক আকার বস্তুর নাম লিখি। তাহলে এখানে আমরা দুটি ঘনবস্তুর নাম পেলাম, একটি কি, একটি হচ্ছে আয়তঘন এবং অপরটি আমরা পেলাম ঘনক। আমরা প্রথমে এই আয়তঘন এবং ঘনকের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা একটু জেনে নেব, ঠিক আছে? তো চলো বন্ধুরা আমরা প্রথমে আয়তঘন আঁকি। দেখো, আয়তঘন হচ্ছে যে ঘনবস্তুর প্রত্যেকটি তল আয়তাকার এবং একটি তলের সাপেক্ষে যে বিপরীত তল, সেই বিপরীত তলটির দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। তো চলো আমরা প্রথমে এঁকে নিই। আয়তঘন প্রথমে এঁকে আমরা দেখার চেষ্টা করি, এই ঘনক এবং আয়তঘন দুটিকে এঁকে আমরা দেখার চেষ্টা করি দুটির মধ্যে কি পার্থক্য রয়েছে। তো প্রথমে আমি দৈর্ঘ্য হিসাবে আয়তঘন আঁকার জন্য 6 সেমি নিলাম, ঠিক আছে। এবারে প্রস্থ হিসাবে আমি 6 সেমির অর্ধেক অর্থাৎ 3 সেমি নিলাম। এরপর আমি আবার দৈর্ঘ্য এদিকে যেটা রয়েছে সেটা আমরা 6 সেমি, তাহলে ওটাও নিয়েছিলাম, এটাও 6 সেমি নিলাম। অর্থাৎ যেমনভাবে আমরা আয়তক্ষেত্র আঁকি ঠিক তেমনইভাবে দুই দিকে দৈর্ঘ্য আমরা 6 করে নিলাম এবং প্রস্থ 3 করে নিলাম। ঠিক একই রকম একটি আয়তক্ষেত্র আমরা এখানেও এইভাবে এঁকে নেব। তাহলে 3 সেমি মোট নিয়েছিলাম প্রস্থ, তাহলে এবারে 3 সেমি প্রস্থ আমরাও নেব। উপরের দিক থেকে 1 সেমি ছেড়ে তাহলে নিচের দিকে 1 সেমি চলে আসবে। এদিকে যেমন 6 সেমি আমরা দৈর্ঘ্য নিয়েছিলাম প্রথমটার, ঠিক তেমনই 6 সেমি আমরা দৈর্ঘ্য নিয়ে নেব এবং প্রস্থ যেমন 3 সেমি আমরা নিয়েছিলাম ঠিক তেমনইভাবে আমরা 3 সেমি প্রস্থ নিয়ে নিলাম এবং আবার যে 6 সেমি দৈর্ঘ্য নিয়েছিলাম সেটা দিয়ে এখানে জুড়ে দিলাম। অর্থাৎ দুটি আয়তক্ষেত্র আমরা এঁকে নিলাম। এবার এখান থেকে আমরা যদি এইভাবে যুক্ত করে দিই তাহলে যে ঘনবস্তু পাবো সেই ঘনবস্তুকে আমরা আয়তঘন বলবো। এবার আমি একটু আগেই বলছিলাম যে যে ঘনবস্তুর প্রতিটি তলই আয়তক্ষেত্রাকার। দেখো এখানে এই যে তল পেলাম, এখান থেকে এই পর্যন্ত এই যে তল, এটা আয়তক্ষেত্রের মতো। এই যে তল পেয়েছি এটাও আয়তক্ষেত্রের মতো, এটাও পেলাম, এখানেও যেটা পেলাম, এখানেও যেটা পেলাম, সবই আয়তক্ষেত্রাকার। আবার দেখো এটা এটা যেটা লম্বা অর্থাৎ দৈর্ঘ্য সেটা সমান, আবার ফের এখান থেকে যে প্রস্থ সেটাও কিন্তু সমান। আয়তঘন হলো এমন একটি ঘনবস্তু যার প্রত্যেকটি তল আয়তক্ষেত্রাকার এবং যার বিপরীত তলগুলির দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। এবার ঘনক কি সেটা আমরা একটু জেনে নিই। দেখো, আয়তঘন আঁকার সময় আমরা 6 নিয়েছিলাম, ঘনক আঁকার সময় আমরা 4 নিলাম, 4। এবারে ঘনকের কি জানো, ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। অর্থাৎ আয়তঘনের সঙ্গে পার্থক্যটা তোমরা বুঝতে পারছো। ওটা 6 সেমি দৈর্ঘ্য নিয়েছিলাম, প্রস্থ নিয়েছিলাম 3 সেমি, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু এখানে দেখছি যে দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে কোনো প্রকার পার্থক্য নেই। তাই আমরা ঘনক হিসাবে কি বলতে পারি, যে আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান তাকে সাধারণত ঘনক বলা হয়। তাহলে ঘনক আমরা আঁকছি, তোমরা দেখে নাও। প্রত্যেকটি বাহুকেই আমরা 4 সেমি করে নিচ্ছি, কারণ তার দৈর্ঘ্য এবং প্রস্থ সবই কিন্তু সমান হয়। তাই আমরা 4 সেমি করে নিয়ে নিলাম, প্রত্যেকটা 4 সেমি করে আমরা নিলাম। এবার ঠিক যেমনভাবে আমরা জয়েন করেছিলাম দুটো বর্গক্ষেত্রকে, ঠিক তেমনভাবে আমরা জয়েন করে দিলাম। এই যে ঘনবস্তুটি পেলাম এটি হচ্ছে আয়তঘন, এমন একটি আয়তঘন যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান, তাকে আমরা বলবো ঘনক। তাহলে আয়তঘন এবং ঘনকের মধ্যে কিরূপ পার্থক্য আশা করি তোমরা বুঝতে পেরেছো। আয়তঘন হচ্ছে যার দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে একটা পার্থক্য রয়েছে, দৈর্ঘ্য সমান বাট প্রস্থ আলাদা, কিন্তু ঘনকের দৈর্ঘ্য প্রস্থ সবই সমান। আয়তঘন যার সমস্ত তলগুলি আয়তাক্ষেত্রাকার, কিন্তু ঘনকের সমগ্র তলগুলি আমরা দেখছি বর্গাক্ষেত্রাকারই হবে, কারণ সমগ্র দৈর্ঘ্যগুলোই কিন্তু সমান। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে আয়তঘন এবং ঘনকের মধ্যে পার্থক্য। এবার আমাদের প্রথম প্রশ্নে বলেছিল যে আমাদের পরিবেশের 4টে আয়ত ঘনাকার বস্তুর নাম লিখতে। তাহলে 4টি আয়ত ঘনাকার বস্তু প্রথমে 1 নম্বরে আমরা লিখতে পারি যেটা ইট। ইট আমরা সবাই দেখেছি এবং ইট হচ্ছে আয়ত ঘনাকার। 2 নম্বরে আমরা লিখতে পারি আমাদের যে পড়ার বই, এটিও আয়ত ঘনাকার, ঠিক আছে। আবার 3-এ আমরা লিখতে পারি কি, 3-এ আমরা যে বই রাখার জন্য যে আলমারিগুলো কিনি আমরা সেই আলমারির কথা বলতে পারি, আলমারিগুলি কিন্তু আয়ত ঘনাকার। এইভাবে আমরা বিভিন্ন
যে সমস্ত বস্তুগুলি আমাদের চারপাশে রয়েছে সেগুলির নাম আমরা দিতে পারি। তো তিনটে নাম আমি এখানে লিখলাম। এবং ঘনকের ক্ষেত্রে আমরা যদি বলি, সবাই আমরা লুডো খেলি, তো লুডোর যে ছক্কাটা রয়েছে, লুডোর ছক্কা, এটি কিন্তু ঘনক আকার বিশিষ্ট। ঘনক আকার যে বাক্সগুলোর কথা বলতে পারি, ঘনক আকার বিশিষ্ট যে বাক্সগুলো থাকে, এছাড়া হচ্ছে তোমার ঘনক আকার বিশিষ্ট বিভিন্ন ধরনের কৌটা, তো এগুলি সবই সাধারণত ঘনক আকার বিশিষ্ট। তো আশা করি বন্ধুরা তোমরা প্রথমে যে ঘনক এবং আয়ত ঘনক দুজনের মধ্যে পার্থক্য এবং কয়েকটি বস্তুর নাম দিয়ে আমি তোমাদেরকে দেখালাম। এবার আমরা 2-এর অঙ্কটি করে নেব। 2-এর দেখের অঙ্কটি কি বলছে দেখো। বলছে পাশের আয়ত ঘনাকার চিত্রের তলগুলি, ধারগুলি এবং শীর্ষবিন্দুগুলির নাম লিখি। তাহলে এখানে একটি আয়ত ঘনাকার ক্ষেত্র ছবি দিয়েছে এবং তার কতগুলি নাম দিয়েছে। তো আমরা যে ঘনকটি এঁকেছি সেখানে এই নামগুলি বসিয়ে দিয়ে আমরা তারপর লিখে দেব। তাহলে এখানে কি কি নাম রয়েছে আমরা একটু দেখে দেখে লিখে নিই। এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, ডি রয়েছে, ই রয়েছে, এইচ রয়েছে। এটা এফ করে দিই আমরা, কারণ ইর পরে এফ এখানে যায়, তারপর এখানে তাহলে আমরা জি করে দিই এবং এখানে এইচ লিখে দিলাম, না হলে নামের সঙ্গে মিলছে না। তাহলে এই ছবিটা আমরা নামকরণ করে দিলাম। এবার বলছে এখানে কি কি তল রয়েছে, তাহলে আমরা লিখতে পারি, আচ্ছা চিত্রটির নাম আমরা 1 নম্বর দিয়ে দিলাম। তাহলে আমরা লিখতে পারি যে 1 নম্বর চিত্রের তলগুলি হলো, তাহলে কি কি তল রয়েছে আগে দেখো। তল বলতে কি বোঝায় দেখো, দেখো চিত্রের মধ্যে এ বি সি ডি এটা মিলিয়ে যে একটি ক্ষেত্র রয়েছে এটা হচ্ছে একটা তল। তাহলে প্রথম তলটির নাম কি, এ বি সি এবং ডি। নিচেও তেমনই তোমরা দেখো এ বি সি ডি ছিল, তাহলে এখানে ই এফ জি এইচ, ঠিক আছে, এটাও একটা তল। তাহলে ই এফ জি এইচ এটি একটি তল। আবার দেখো এখানে এইচ ই এ ডি, এটা একটা আমরা তল বলতে পারি, এইচ ই এ ডি। তাহলে এটা আমরা লিখে নিই এইচ ই এ ডি। তাহলে এইচ ই এ ডির সঙ্গে মিলিয়ে জি এফ বি সি এটা একটা হতে পারে। তাহলে জি এফ বি এবং সি এটা একটি তল। আবার দেখো এ ই এফ বি এটা একটা তল। তাহলে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এ ই এফ বি এটি একটি তল। আর এ ই এফ বির সঙ্গে মিলিয়ে ডি এইচ জি সি এটি একটি তল। তাহলে ডি এইচ জি সি এটি একটি তল আমরা লিখে দিলাম। তাহলে মোট আমরা কটা তল পেলাম, 1 2 3 4 5 6, 6টি তল আমরা এখানে পেলাম। এবারে এখানে 2 নম্বরে কি বলছে, যে চিত্রের তলগুলির পরে এবার হচ্ছে ধারগুলি। আচ্ছা এখানে 1 নম্বর লিখেছিলাম, তাহলে এবার 1 নম্বর চিত্রের ধারগুলি হলো, দেখো ধার মানে হচ্ছে বাহু, যে বাহুগুলি রয়েছে। তাহলে এ বি, তাহলে এ বি একটি বাহু বা ধার। 2 নম্বর হচ্ছে বিসি, তাহলে বি থেকে সি পর্যন্ত একটা, তাহলে বিসি লিখলাম। তারপর হচ্ছে সিডি, তাহলে সিডি একটা, সি আবার ডি। এবার ডিএ এটিও একটি কিন্তু বাহু। তারপর তাহলে ওটার সঙ্গে মিলিয়ে এখানে তাহলে ইএফ, তাহলে ইএফ একটা ধার রয়েছে, তাহলে ইএফ। এরপর হচ্ছে এফ জি, তাহলে এফ জি আমরা লিখে দিলাম। এরপর হচ্ছে জিএইচ, তাহলে জিএইচ লিখলাম। এরপর কি রয়েছে এইচই, তাহলে এইচ ই এটি একটি ধার আমরা লিখে দিলাম। এই ই একটা রয়েছে, তাহলে এ ই রয়েছে, ডি এইচ রয়েছে, তাহলে এ ই একটি রয়েছে। এইর সঙ্গে এদিকে দেখো বি এফ রয়েছে, তাহলে বি এবং এফ এটা লিখলাম। আবার দেখো ডি এইচ রয়েছে, তাহলে ডি এইচ এটা লিখে দিলাম। আর এদিকে সি জি রয়েছে, তাহলে সি এবং জি এটা আমরা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে মোট কটা ধার পেলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 12টি ধার পেলাম। তল পেলাম কটি, তাহলে তল পেলাম 1 2 3 4 5 6 12টি ধার। এবার এখানে বলছে শীর্ষবিন্দুগুলির নাম, তাহলে আমরা লিখব 1 নম্বর চিত্রের
শীর্ষবিন্দুগুলি হলো এক নম্বর চিত্রের শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু এখানে কটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এ বি সি ডি আর ই এফ জি এইচ, এই কটা রয়েছে। তাহলে এ বি সি ডি ই এফ জি এবং এইচ রয়েছে। তাহলে মোট 8টা এখানে রয়েছে। তাহলে আশা করি তোমরা 1-এর দাগে এবং 2-এর দাগের যে অঙ্কটা, এটা থেকে তোমরা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পেরেছো যে আয়তঘনক কি, ঘনক কি এবং তার কতগুলি তল রয়েছে, ঘনকের এবং আয়তঘনের কতগুলি তল রয়েছে, কতগুলি ধার রয়েছে, কতগুলি শীর্ষবিন্দু রয়েছে। এবার চলো আমরা 3-এর অঙ্কটি তোমাদেরকে করে দেখাই। 3-এর দাগের অঙ্কটি কি বলছে দেখো। 3-এর দাগে বলছে যে একটি সমকোণী চৌপালাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে। তাহলে একটি সমকোণী চৌপালাকার ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতায় 3টে বলে দিয়েছে। তাহলে আমরা লিখব সমকোণী চৌপালাকার ঘরের দৈর্ঘ্য কত বলে দিয়েছে। তাহলে দৈর্ঘ্য যেমন আছে তেমন লিখে নিচ্ছে আমরা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে কত করে বলে দিয়েছে, 5 মিটার, 4 মিটার ও 3 মিটার। এবার বলছে যে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে। তাহলে ওই ঘরের সবচাইতে লম্বা যে দণ্ড রাখা যাবে, তাহলে আমরা লিখব অতএব ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে। দেখো একটা চৌপালাকার ঘর, সমকোণী চৌপালাকার ঘর, তাহলে সেখানে একটা দণ্ড রাখতে হবে। সবচাইতে লম্বা দণ্ড কি, কর্ণের দৈর্ঘ্য। তাহলে ওই ঘরের কর্ণের দৈর্ঘ্য যাবে সমান সমান ঘরের কর্ণের দৈর্ঘ্য, তাহলে ঘরের কর্ণের দৈর্ঘ্য যা হবে সেটাই কর্ণের দৈর্ঘ্য। তাহলে ঘরের কর্ণের দৈর্ঘ্য কি, সমকোণী চৌপালের কর্ণের দৈর্ঘ্যের যে সূত্র, তাহলে রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে ঠিক আছে, আমাদের এই সূত্রটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। যখন সবচেয়ে লম্বা যে দণ্ডের কথা বলেছে, তাহলে ঘরের কর্ণের দৈর্ঘ্য, তাহলে সেটা কর্ণের দৈর্ঘ্যের যে সূত্র সমকোণী চৌপালে, সেটা তোমাদের মুখস্থ করতে হচ্ছে রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে এবারে হিসাব করলে আমাদের হয়ে যাবে, তাহলে সমান সমান, তাহলে রুট আমরা দিলাম। তাহলে দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য ছিল 5, তাহলে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ছিল প্রস্থ এবং উচ্চতা ছিল 3, তাহলে 3 স্কোয়ার। তাহলে সমান সমান কত হলো দেখি, 5 × 5 = 25 আর 4 × 4 = 16, তাহলে 25 আর 16 41 আর 3 × 3 = 9, তাহলে 41 আর 9 হচ্ছে 50। আচ্ছা, এটা একবার লিখে দিই তোমাদের এখানে, 25 প্লাস 4 × 4 = 16 প্লাস 3 × 3 = 9, তাহলে সমান সমান রুট 50। তাহলে রুট 50 মানে কি, রুট 50 থেকে আমরা 25 × 2 যদি করি, তাহলে 5 × 5 = 25, একটা রুটের বাইরে নিয়ে চলে আসতে পারবো। 25টাকে আমরা যদি ভাঙি তাহলে কি হবে, 5 × 5 = 25 হবে। তাহলে 5 × 5 = 25 হলে দুটো 5-এর মধ্যে থেকে একটা 5 নিয়ে আসতে পারবো, আর দুইটা তাহলে রুটের মধ্যে থাকবে, তাহলে 5√2। এবারে কি ছিল, মিটার ছিল একক, তাহলে মিটার। তাহলে এতই, তাহলে আমরা লিখে দেব অতএব সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য 5√2 মিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমে যে 3-এর দাগের অঙ্কটি ছিল তার উত্তর। এবার দেখো 4-এর দাগে বলছি, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ মিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে
লিখি। তাহলে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল আমাদের এখানে বলে দিয়েছে, ঘনকটির আয়তন হিসাব করে লিখতে বলছে। তাহলে আমরা তাহলে 4 অঙ্কটি আমরা লিখে নেব। তাহলে প্রথমে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নেব। তাহলে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা যা খুশি একটা ধরে নেব। তা আমরা এ ধরে নিচ্ছি, তাহলে এ মিটার আমরা ধরে নিলাম। এবারে এখানে প্রশ্নানুসারে কি বলে দিয়েছে, তাহলে এখানে জিজ্ঞাসা বলছে যে ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। তাহলে আমরা লিখব যে ঘনকের একটি তলের ক্ষেত্রফল, দেখো ঘনকের একটি তলের ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে বাহু স্কোয়ার। তাহলে বাহু আমরা কত পেয়ে গিয়েছি, এ পেয়ে গিয়েছি। তাহলে বা আমরা লিখব, তাহলে আমরা এখানে বা না লিখে লিখব যে এখানে এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার সমান সমান কত, 64 লিখে দিলাম। বা এবার দেখো অর্থাৎ এ স্কোয়ার থেকে যদি আমরা এ বের করে দিই, তাহলে এখানে রুট হয়ে যায়, তাহলে 64 মানে হচ্ছে 8 8 64, তাহলে 8 চলে আসে। তাহলে এ সমান সমান অর্থাৎ বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম 8 মিটার। তাহলে অতএব ঘনকের আয়তন এখানে বের করতে বলেছে, তাহলে আমরা লিখব অতএব ঘনকের আয়তন। তাহলে ঘনকের আয়তন কত পেয়েছি সেটা আমরা হিসাব করে নেব। তাহলে ঘনকের আয়তনের সূত্র কি, বাহু কিউ। তাহলে বাহু কিউ মানে কি, বাহু মানে 8 আমরা পেয়েছি, তাহলে 8 কিউ। তাহলে 3টে 8 গুণ করলে 8 8 64, 64 সঙ্গে 8 গুণ করলে কত হয় দেখি, 4 8 32, 2 হাতে 3 আর 6 48, 48 আর 3 হচ্ছে 51, তাহলে 512 ঘনমিটার। যখন আয়তন হবে তখন ঘনমিটার। তাহলে ঘনমিটার আমরা লিখে দিলাম। তাহলে 4 দাগের অঙ্কটি হয়ে গেল। এবার আমরা 5 দাগের অঙ্কটি তোমাদেরকে করে দেখাবো। 5 দাগে বলছে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি। তাহলে খালটি কত লম্বা সেটা আমাদেরকে এখানে হিসাব করে বের করতে হবে। তাহলে আমরা লিখে নেব, ধরি খালটি x মিটার লম্বা। তাহলে খালটি আমরা x মিটার লম্বা এটা ধরে নিলাম। 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর খাল কাটা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি আয়ত ঘনাকাকৃতির খাল, এখানে মোট কত মাটি তুলে নেওয়া হয়েছে। তাহলে আয়ত ঘন যে আয়তনের সূত্র সেটা লিখলে আমরা তাহলে পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে সূত্রটা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি x, তাহলে x ইন্টু এবার চওড়া মানে প্রস্থ 2 আর গভীর কত, উচ্চতা 8 ডেসিমিটার সমান সমান মোট কত বলে দিয়েছে, 240 ঘনমিটার। তাহলে এটা আমরা লিখে নিলাম। আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিলাম আয়তঘনকের আয়তন সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে ইন্টু উচ্চতা আমরা লিখে দিলাম। এবার দেখো বা তাহলে এক্সটা আমরা এদিকে রেখি 240-এর নিচে, অর্থাৎ এদিকে গুণ হিসাবে রয়েছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে। 2 ইন্টু 0.8 ছিল, 0.8 আমরা লিখে নিলাম। তাহলে এবার দশমিক তুলে দেওয়ার জন্য এখানে একটা 10 নিয়ে গেলাম, কারণ দশমিকের জন্য 1 আর তারপরে একটা সংখ্যার জন্য একটা 0 লিখে দিলাম। তাহলে 2 দিয়ে প্রথমে যদি 10 কাটি আমরা 5 হয়, আর 8 দিয়ে 240 কাটলে 3 8 24 0, তাহলে 0 0 0 আর 3 5 15, তাহলে 150। তাহলে অতএব লিখে দিতে পারি, অতএব খালটি 150 মিটার লম্বা। 6 অঙ্কটা দেখ, বলছি একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে 6 দাগে আমরা লিখে নেব যে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে আমরা লিখলাম এ মিটার।
মিটার নয়, এখানে সেমিতে রয়েছে, তাহলে সেমি লিখে নিলাম। এবার দেখো এখানে বলে দিয়েছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 মিটার, তাহলে আমরা লিখব ঘনকের কর্ণ। তাহলে ঘনকের কর্ণের সূত্রটা আমরা লিখে দেব, ঘনকের কর্ণ বা কর্ণের দৈর্ঘ্য। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? বাহুর দৈর্ঘ্য ইন্টু √3। তাহলে এবারে এখানে বাহুর দৈর্ঘ্য ইন্টু √3 এটা সমান সমান এখানে কত দিয়েছে সেটা আমরা লিখে নেব, 4√3 দিয়েছে। তাহলে আমরা এ সমান সমান কত পেলাম? তাহলে অতএব এ সমান সমান, দেখো তাহলে এ সমান সমান আমরা 4 পেলাম এখানে, তাহলে আমরা 4 লিখে দিলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা 4 পেয়ে গেলাম। এবার বলছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখব অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার, তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার, বাহু কত আমরা পেয়েছি 4, তাহলে 4 স্কোয়ার, তাহলে 6 ইন্টু 4 4 16, তাহলে মোট কত পাচ্ছি 6 6 36, 6 হাতে 3, 6 কে 6, 6 3 9, অর্থাৎ 96 বর্গ সেমি। তাহলে এটা আমরা উত্তর পেলাম এখানে 96 বর্গ সেমি। এবারে 7 অঙ্কটি দেখো, বলছি একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। তাহলে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি বলেছে। তাহলে ধরি একটি ধারের দৈর্ঘ্য, তাহলে একটি ধারের দৈর্ঘ্য কত আমরা সেটা ধরে নেব। তাহলে একটি ধারের দৈর্ঘ্য সমান সমান ই, এটা কি রয়েছে এককটা সেমিতে রয়েছে, তাহলে এ সেমি। তাহলে একটি ধারের দৈর্ঘ্য এ সেমি, তাহলে আমরা জানি মোট কটা ধার থাকে ঘনকে, 12টি ধার থাকে। তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি, প্রশ্নানুসারে কি বলে দিয়েছে? প্রশ্নানুসারে বলে দিয়েছে যে ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা এ ধরে নিয়েছি, তাহলে দৈর্ঘ্যের সমষ্টি, তাহলে 12-র সঙ্গে এ গুণ করতে হয়, 12টি ধার, তাহলে তার সঙ্গে এ গুণ করলে কত হয় 12 সমান সমান কত বলে দিয়েছে 60, তাহলে লিখলাম আমরা 60, বা এটা এদিকে রেখে বাঁদিকে রেখে আমরা ডান দিকে 12কে পাঠিয়ে দিলাম, তাহলে 5 12 60, তাহলে বা সমান সমান আমরা পেলাম 5। তাহলে এবারে আমরা এখান থেকে ঘনকটির ঘনফল আমরা পেয়ে যাব। তাহলে অতএব ঘনকটির বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গিয়েছি, ধারের দৈর্ঘ্য, তাহলে ঘনকটির ঘনফল, তাহলে ঘনকটির ঘনফল কত আমরা জানি, ঘনকটির ঘনফল মানে কি এ কিউ, অর্থাৎ এই যে বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য কিউ, তাহলে আমরা লিখে দেব 5 এর কিউ, তাহলে সমান সমান 5 কিউ লিখে দিয়ে আমরা একেবারে লিখে দিচ্ছি। তাহলে সমান সমান 5 5 25 আর 5 25 সঙ্গে 125, তাহলে 125 ঘন সেমি, এত ঘন সেমি আমরা লিখে দিলাম। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। তো 7 দাগের অঙ্কটি হয়ে গেল। এবার 8 দাগেরটা বলছে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয় তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লেখি। তাহলে একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি আমাদের কত বলে দিয়েছে 216 বর্গ সেমি। তাহলে আমরা 8 দাগে লিখব, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম সমান সমান এ সেমি, তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা এ সেমি ধরে নিলাম একটি ঘনকের। এবার দেখো এখানে বলে দিয়েছে ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল লিখে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে, তাহলে ঘনকের সমগ্র তলের যে ক্ষেত্রফল রয়েছে 6 স্কোয়ার সমান সমান এখানে রয়েছে 216, তাহলে 216 আমরা লিখে দিলাম। বা এবার এই স্কোয়ারটা আমরা এদিকে রাখলাম, তাহলে 6টা এদিকে চলে আসবে ডান দিকে, তাহলে ডান দিকে এসে ভাগ হয়ে যাবে, 6 দিয়ে কাটলে 3 6 18, 21-এর মধ্যে 6 নামটা 3 বার যায় আর 3 6 পড়ে থাকে, তাহলে 6 6 36 বা 36 হয়েছে। বা সমান সমান √36, মানে অতএব সমান সমান হচ্ছে 6 হয়েছে। তাহলে এবার ঘনকের আয়তন আমরা পেয়ে যাব। তাহলে অতএব ঘনকটির আয়তন, তাহলে ঘনকটির আয়তন কি হবে, বাহু কিউ হয়, বাহু কিউ, তাহলে বাহু হচ্ছে 6 পেয়েছি, তাহলে 6 এর কিউ,
তাহলে 6×36 আর 36-এর সঙ্গে 6 গুণ, তাহলে 36-এর সঙ্গে 6, 6×36-এর 6 হাতে 3 আর 3×18 আর 3 হচ্ছে 21, 216। তাহলে 216 ঘন সেমি। আয়তন হলে আমাদেরকে ঘন কথাটি লিখতে হবে। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, 8-এর অঙ্কটি। তাহলে এবারে আমরা 9-এর অঙ্কটি তোমাদেরকে করে দেখাবো। একটি সমকোণী চৌপালের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে দেখি। তাহলে মোট একটি সমকোণী চৌপালের আয়তন এত, তাকে সমান দুটো ঘনকে পরিণত করা হয়েছে। তাহলে আমরা লিখব 432 ঘন সেমি আয়তনের চৌপালকে দুটি ঘনকে পরিণত করা হলে প্রত্যেকটি ঘনকের আয়তন হবে। তাহলে প্রত্যেকটি ঘনকের আয়তন কত হবে সেটা আমরা লিখে নেব। তাহলে আয়তন হবে সমান সমান, তাহলে 2 দিয়ে আমরা ভাগ করলে পেয়ে যাব। তাহলে 432কে আমরা 2 দিয়ে সিম্পল ভাগ করে দেব। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 2 একে 2, 2 দুগুণে 4 আর 16, তাহলে 216 ঘন সেমি। তাহলে আমরা এখানে পেলাম যে প্রত্যেকটি ঘনকের আয়তন 216 বর্গ সেমি। এখানে আমাদের কি জিজ্ঞাসা করেছে যে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য। তাহলে আমরা ধরে নেব যে প্রতিটি ধারের দৈর্ঘ্য, ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সেমি। ঠিক আছে, তাহলে এবার আমরা সূত্র কি জানি। তাহলে প্রশ্নানুসারে আমরা সূত্র কি জানি, এখানে কি বলে দিয়েছে ঘনকের আয়তন। তাহলে ঘনকের আয়তনের সূত্র কি, বাহু কিউ অর্থাৎ এ কিউ, বাহুদেরকে আমরা ধরে, তাহলে এ কিউ সমান 216। তাহলে এবার 216কে আমাদের ভাঙতে হবে 8 দিয়ে, হলে 8 দিয়ে আমরা 3টে 8 গুণ করে দেখব। তাহলে 8 গুণ 8 64, 64-এর সঙ্গে 8, তাহলে হচ্ছে 4 32 আর 2 আর 6 48 আর 3 হচ্ছে, এখানে 512 হয়েছে। তাহলে 6 দিয়ে গেলে দেখি, হ্যাঁ 6 দিয়ে 216, একটু আগে আমরা এখানে অঙ্কটা করেছিলাম। তাহলে এ সমান আমরা 6 পাচ্ছি। তাহলে অতএব ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 6 সেমি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। 10-এর দাগে বলছি একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% কমালে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফল অর্থাৎ আয়তনের কি পরিবর্তন সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, বড় ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সেমি। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে ছোট ঘনক, তাহলে ছোট ঘনক কি, ছোট ঘনক হচ্ছে বড় ঘনকের 50% কমানো হবে। তাহলে ছোট ঘনকের বাহুর দৈর্ঘ্য ছোট এ সেমির 50%। তাহলে এ সেমির 50% মানে কি, এ ইন্টু 50% মানে 100-এর মধ্যে 50%। তাহলে 100 বাই উপরে 50, তাহলে এখানে কত পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এ বাই 2 পাবো, কারণ এটা কাটলে আমরা জানি 1 আর 2 হয়, এটা 1-এর সঙ্গে গুণ হলে এ থাকে আর 2 নিচে বসে যায়। তাহলে আমরা এ বাই 2 সেমি পাচ্ছি। এবার আমাদের এখানে বলেছে যে ঘনকটির মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। তাহলে আমরা লিখব অতএব বড় ঘনকের ঘনফল ইস্টু ছোট ঘনকের ঘনফল। তাহলে বড় ঘনকের ঘনফল কত ছিল,
রয়েছে ওর, তাহলে মানে হচ্ছে ঘনফলের সূত্র আমরা কি জানি, কিউ, তাহলে কিউ লিখলাম। আর ছোট ঘনকের কত, তাহলে a/2 কিউ। ঠিক আছে, তাহলে সমান সমান কী হবে, তাহলে সমান সমান তাহলে কিউ আর a/2 কিউ, মানে তাহলে এটা যদি আমরা আরও একবার হিসাব করে নিই, তাহলে ইন্টু a/8 সমান সমান, আচ্ছা ইন্টু নয়, সরি এখানে ইস্টু ছিল, ইস্টু দিয়ে দিই, এবারে আমরা ইন্টু দেব। তাহলে এবারে কিউ লিখলাম। এবারে ইন্টু দিলে কি হবে দেখো, উপরেরটা নিচে যাবে আর নিচেরটা উপরে আসবে, তাহলে নিচে কিউ চলে আসবে, মানে যেখানে ইন্টু দিচ্ছি তার ঠিক ডান দিকের সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। ইস্টুটা আমরা ইন্টু মানে গুণ করে দিচ্ছি, তাহলে গুণের চিহ্নে যখন পরিবর্তন করছি তাহলে উপর নিচে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে উপরে চলে যাচ্ছে 8টা। তাহলে এবারে কিউ আমরা যদি কাটি, এক থাকে, তাহলে আমরা কি পাচ্ছি 8/1 সমান সমান 8:1। ঠিক আছে, তাহলে দুজনের অনুপাত কত, 8:1 হয়েছে। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে 10এর দাগের অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। আজকের আমরা তোমাদের 1এর দাগ থেকে 10এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেগুলি করে দেখালাম। যদি অঙ্কগুলি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।